ঠাকুর প্রিন্স দ্বারকনাথ 1794 থেকে 1846 কলকাতায়, মানে 1794 ওনার জন্ম, 1846 ওনার মৃত্যু। কলকাতার জোড়াসাঁকোর সুবিদিত ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা তিনি এবং ব্যবসায় বিনিয়োগকারী ও উদ্যোক্তা। দ্বারকনাথ ঠাকুরের জীবনযাত্রা ছিল রাজকীয় জাঁকজমকপূর্ণ, তাই ব্রিটেনে অবস্থানকালে তার সমকালীন তার সমবয়সী বা সমব্যবসায়ী যারা ছিলেন তারা প্রিন্স নামে অভিহিত করেছেন। এইভাবেই কলকাতায়ও তিনি প্রিন্স হিসেবে পরিচিতি লাভ করে। দেবেন্দ্রনাথ ঠাকুর ও পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এর পিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দ্বারকনাথ ঠাকুর ছিলেন ওই সকল সমকালীন বনিয়া পিতামহ, মানে হচ্ছে পিতার পিতা, উনি দ্বারকনাথ ঠাকুর দাদা ছিলেন। সমকালীন বনিয়া ও মুৎসদ্দিদের, ইউরোপীয় বণিকদের প্রতিনিধি ও কর্মকর্তা। একজন যারা বাঙালি শিল্প বাণিজ্যের উদ্যোক্তা ও সামাজিক রাজনৈতিক কর্মযোগীদের প্রথম প্রজন্ম সৃষ্টি করেছিলেন ঠাকুর পরিবারের যে ব্যক্তি প্রথমবারের মতো প্রতিনিধি ও কর্মকর্তা, একজন যারা বাঙালি শিল্প বাণিজ্যের উদ্যোক্তা ও সামাজিক রাজনৈতিক কর্মযোগীদের প্রথম প্রজন্ম সৃষ্টি করেছিলেন ঠাকুর পরিবারের যে ব্যক্তিটি প্রথমবারের মতো যশোরের পৈতৃক বাড়ি পরিত্যাগ করে ভাগ্যোন্মেষে কলকাতায় আসেন। প্রথমে যশোরে ছিলেন, যশোরের পৈতৃক বাড়ি ত্যাগ করে, দেখেন যশোর কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থিত এবং ভারতে অল্প আছে, বাংলাদেশের ভিতরে যশোর, ত্যাগ করে ভাগ্যোন্মেষে কলকাতায় আসেন এবং ইউরোপীয় কোম্পানিতে বানিয়া হিসেবে যোগ দেন। তার নাম পঞ্চানন ঠাকুর। 17 শতকের শেষ দিকে তিনি ফরাসি কোম্পানিতে কাজ করেন। সেকালের বাংলার অন্যান্য কুলীন ব্রাহ্মণ পরিবারের মতো ঠাকুর পরিবারেরও নিজেদের কুলীন ব্রাহ্মণ হিসেবে দাবি করেন। ওনারা ব্রাহ্মণ পরিবারের রাজা আদিসুর বেশ কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে কনৌজ থেকে আমন্ত্রণ জানান। কনৌজ শব্দটার অর্থ আমি এখনো বুঝতে পারছি না। ঠাকুর পরিবার নিজেদেরকে তাদেরই উত্তরসূরি বলে দাবি করতেন, কিন্তু গবেষকদের মতে তারা ছিলেন স্থানীয় এবং অপেক্ষাকৃত নিচু বর্ণের ব্রাহ্মণ, যারা পিরালি ব্রাহ্মণ হিসেবে পরিচিত ছিলেন। উঁচু বর্ণের ব্রাহ্মণদের সাথে তাদের কোনো রকম সম্পর্ক ছিল না। ঠাকুর পরিবারের আদি প্রতিষ্ঠাতা জয়রাম 1760 সাল থেকে 62 খ্রিস্টাব্দ পর্যন্ত 24 পরগনা জেলায় একজন আমিন ছিলেন। আমিন বলতে আমরা জমি মাপে যে তাদেরকে বলে থাকি। তার 4 পুত্রের একজন নীলমণি মৃত, মানে মারা গেছেন 1991 সালে। তিনি ছিলেন চট্টগ্রাম জেলার সেরেস্তাদার, আমাদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার। ওনাদেরকে ভারতীয় বলে আমাদের এখানে ভারত বিদ্বেষী করা হচ্ছে, অথচ ওরা বাংলাদেশেরই মানুষ ছিলেন। আচ্ছা, 24 পরগনা জেলার একজন আমিন ছিলেন। তার 4 পুত্রের একজন নীলমণি ছিলেন চট্টগ্রাম জেলার সেরেস্তার। তিনি অগাধ অর্থবিত্তের অধিকারী হয়ে জয়রাম নির্মিত পাথরিঘাটার পৈতৃক বাড়ি ছেড়ে জোড়াসাঁকো এক সুরম্য ভবন নির্মাণ করেন, সেখানে বসবাস করেন। পৈতৃক বাড়ি ছেড়ে জোড়াসাঁকোতে একটি ভবন নির্মাণ করেন, সেখানে উনি বসবাস করেন। এ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। নীলমণির পুত্র রামলোচনও একজন ধনী বানিয়া ও বাণিজ্যপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি অপুত্রক ছিলেন বলে ভাত্রা রামমণি ঠাকুরের পুত্র দ্বারকনাথকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন। এটা দ্বারকনাথের ইতিহাস। যে বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, আবার অপরদিকে বলতেছেন নীলমণির পুত্র রামলোচনও একজন ধনী বানিয়া বাণিজ্যপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি অপুত্র ছিলেন বলে ভাত্রা
মানে আপন ভাইয়ের রামমণি ঠাকুরের পুত্র দ্বারকনাথকে দত্তপুত্র রূপে গ্রহণ করেন, চাচা ভাতিজা আর কি। তাদের পারিবারিক ঠাকুর উপাধি গোবিন্দপুর গ্রামের মৎস্যজীবী লোকদের দেয়া। তাদের পরিবারের ঠাকুর উপাধিটা মৎস্য পরিবাররা ওদেরকে দিয়েছিলেন। কারণ নিম্নবর্ণের এসব জেলেরা পাল পার্বণে পিরালি ব্রাহ্মণগণের পৌরোহিত্য লাভ করাকে সৌভাগ্য বলে মনে করতেন। সে যুগের সামাজিক গতি চেতনা ও নবজাগরণে ঠাকুর পরিবার উদ্যোগীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সমাজে নিজেদের অবস্থা সুদৃঢ় করতে সক্ষম হয়। এই পরিবার ও সামাজিক প্রেক্ষাপটে কর্মযোগী দ্বারকনাথ ঠাকুরের আবির্ভাব। কয়েক বছর ধরে উচ্চবর্ণের ব্রাহ্মণদের সঙ্গে শ্লথ সম্পর্ক এবং জ্ঞাতি কলহের কারণে মানসিকভাবে আহত ছিলেন দ্বারকনাথ। উঁচু নিচু জাতের বৈষম্যের কারণে তিনি আহত ছিলেন। ঠাকুরের নিজের উদ্ভাবন শক্তি ও আত্মমর্যাদা বোধে স্থিতদি হয়ে স্বাধীন বণিক বৃত্তিকে নিয়োজিত হন, মানে স্বাধীন বণিক বৃত্তিতে নিয়োজিত হন। বর্ণগত বৈষম্যের কারণে ঠাকুর পরিবারের কোনো সদস্য, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত কোনো কুলীন ব্রাহ্মণ পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারেননি বৈষম্যের কারণে। শুধু তারাই যে বৈষম্য করেছে সেটা, তারা বৈষম্যের শিকার হয়েছে। কুলীন পরিবার তাদের সাথে আত্মীয়তা করেননি গায়ের রঙের কারণে। রবার্ট গুটলার ফারগুস নামক একজন ব্রিটিশ আইনজীবীর অধীনে শিক্ষানবিশ হিসেবে দ্বারকনাথ চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কিত আইন এবং কলকাতা সুপ্রিম কোর্ট, সদর ও জেলা আদালতের যাবতীয় আইন ও কার্যপ্রণালী বিষয়ে অধ্যয়ন করেন। 1815 সালে তিনি সফলভাবে আইন ব্যবসা শুরু করেন। অচিরেই তিনি পিতা রামলোচনের নিকট থেকে উত্তরাধিকার সূত্র প্রাপ্ত জমিদারি সীমানা প্রসারে সক্রিয় হয়ে ওঠেন। ওনার যে জন্মদাতা পিতা, যার থেকে ওনার চাচা ওনাকে দত্তক নিয়েছিলেন, সেই চাচার কাছে বড় হওয়ার পরে, পড়াশোনা করার পরে আপন যে বাবা জন্মদাতা রামলোচন, ওনার থেকে ওনার পৈতৃক সম্পত্তি উনি গ্রহণ করেন। আচ্ছা, জমিদারির সীমানা প্রসারে সক্রিয় হয়ে ওঠেন। উনি যেভাবে আইন পেশায় ব্যবসা শুরু করেন, জমিদারি উত্তরাধিকার সূত্রে পাওয়া যে জমিদারি সম্পদ, সেখানে উনি আরও জমিদারি বাড়িয়ে তোলার পিছনে কাজ করেন। 1830 সালে দ্বারকনাথ রাজশাহী জেলার কালীগ্রামের জমিদারি এবং 1834 সালে পাবনার শাহজাদপুরের জমিদারি নিলামে ক্রয় করেন। তার জমিদারিতে বেশ কিছু অংশীদার ও সহ অংশীদার ছিলেন, কিন্তু তিনি বহরমপুর, পান্ডুয়া, কালীগ্রাম ও শাহজাদপুরে 4টি বড় জমিদারি মালিক ছিলেন। 4টি বড় জমিদারির মালিক ছিলেন এবং এগুলিতে তার কোনো অংশীদার ছিল না। 1840 সালে সেগুলি তিনি তার সন্তান ও তাদের উত্তরাধিকারকে ট্রাস্ট করে দেন। দ্বারকনাথ ঠাকুরের জমিদারি পরিচালনার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি এটাকে সমাজতন্ত্রের দৃষ্টিকোণ থেকে না দেখে মূলধনের সৃষ্টিশীল প্রসার হিসেবে বিবেচনা করেন। এক্ষেত্রে তিনি সমকালীন জমিদারদের চেয়ে ব্যতিক্রম ছিলেন। জমিদারি পরিচালনায় তিনি কয়েকজন ইউরোপীয় বিশেষজ্ঞ নিয়োগ করেছিলেন। দ্বারকনাথের জীবনে সৌভাগ্যের লাভের মধ্য দিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়, 1828 সালে তার সেরেস্তারের চাকরি লাভের মধ্য দিয়ে পরবর্তী সময়ে লবণ ও আফিমের আবগারি বোর্ডের দিওয়ানের পদ লাভ করেন। তার আরও উন্নতি হয়। লবণ ও আফিমের ব্যবসায় আবগারি বোর্ডে ওটা একটা পদ আর কি ব্যবসায়ীদের। আচ্ছা, দেওয়ান হিসেবে ওনার তিনি 12 বছর চাকরি করেন। চাকরির পাশাপাশি লবণ প্রস্তুতকারক ও অন্যান্যদের মধ্যে অর্থ লগ্নি করে তিনি মহাজনী ব্যবসায় যোগ দেন। তার সহকর্মী, সমসাময়িক ব্যক্তিবর্গ ও কাজটিকে
কাজটিকে পক্ষান্তরে উৎকোচ গ্রহণের সামিল বলে মনে করেন। ঘটনাক্রমে একবার দ্বারকনাথকে এর জন্য অভিযুক্ত করা হয়, কিন্তু যথাযথ প্রমাণের অভাবে তিনি কোর্ট থেকে সসম্মানে অব্যাহতি লাভ করেন। মহাজনী ব্যবসা ছাড়া তিনি বিখ্যাত ম্যাকিনটশ অ্যান্ড কোম্পানির সঙ্গে যৌথভাবে রপ্তানি বাণিজ্যে মূলধন বিনিয়োগ করেন। 1829 সালে প্রতিষ্ঠিত ইউনিয়ন ব্যাংক আর ব্যাংকের তিনি অংশীদারি ছিলেন। জমিদারি পরিচালনা সহ দ্বারকনাথের এসব কর্মকাণ্ড কোম্পানির অধীনে চাকরি করার পাশাপাশি চলতে থাকে। আচ্ছা, 1835 সালে সরকারের পক্ষ থেকে দ্বারকনাথকে সম্মানসূচক জাস্টিস অব দি পিস পদ প্রদান করা হয়। তখন থেকে এই পদটি প্রথমবারের মতো ভারতীয়দের জন্য চালু হয়। 1840 সালের মধ্যে দ্বারকনাথ তার মূলধন কারবারের সাফল্যের শিখরে উপনীত হন। তিনি জাহাজ ব্যবসা, রপ্তানি বাণিজ্য, বীমা, ব্যাংকিং, কয়লা খনি, নীল চাষ, শহরের গৃহায়ন প্রকল্প এবং জমিদারি তালুকের অর্থ বিনিয়োগ করেন। তার ব্যবসার তদারকি করার জন্য তিনি কয়েকজন ইউরোপীয় ম্যানেজার নিযুক্ত করেন। ইউরোপীয় ও স্বদেশ বন্ধুদের উৎসাহে অনুপ্রাণিত হয়ে দ্বারকনাথ ঠাকুর তার বন্ধু ও দার্শনিক রাজা রামমোহন রায়ের মতো ব্রিটেন যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1892 সালে 9 জানুয়ারি তিনি নিজস্ব স্টিমার দি ইন্ডিয়া যুগে সুয়েজের পথে যাত্রা করেন। তার সফর সঙ্গী ছিলেন ইউরোপীয় চিকিৎসক ডক্টর ম্যাকগাওয়ান, তার ভাগ্নে চন্দ্রমোহন চ্যাটার্জি, ব্যক্তিগত সহকারী পরমানন্দ মৈত্র, 3 জন হিন্দু ভাতৃ ও একজন মুসলমান বাবুর্চি। বিলেতে তাকে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রবার্ট পিল, বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট লর্ড ফিটজেরাল্ড, প্রিন্স অ্যালবার্ট ক্যান্ট এর রাজকুমারী এবং রানী ভিক্টোরিয়া। 23 জুন তিনি রানীর সঙ্গে রাজকীয় সৈন্য বাহিনী পরিদর্শন করে অভিহিত করেন। 8 জুলাই রানী তাকে নৈশভোজে আপ্যায়ন করেন। দ্বারকনাথ সম্পর্কে রানী তার ডায়েরিতে লেখেন, ব্রাহ্মণ ভদ্রলোক বেশ ভালো ইংরেজি বলতে পারেন। তিনি একজন বুদ্ধিমান ও চমৎকার মানুষ। কুইন ভিক্টোরিয়াস জার্নাল, জুলাই 8, 1892 সাল। 15 অক্টোবর দ্বারকনাথ ইংল্যান্ড থেকে প্যারিসে যান। 28 অক্টোবর ফ্রান্সের রাজা লুই ফিলিপ তাকে সেন্ট ক্লাউডে এক সংবর্ধনা দেন। 1892 এর ডিসেম্বরে তিনি কলকাতা প্রত্যাবর্তন করেন। 19 শতকের 40-এর দশকের গোড়ার দিকে ব্যবসায়িক মন্দা ও দ্বারকনাথের নবলব্ধ আড়ম্বরপূর্ণ জীবনযাপন এ দুয়ে মিলে তার ব্যবসায় ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে তিনি অনেক ব্যক্তি কোম্পানির কাছে ঋণী হয়ে পড়েন। এই ঋণের বোঝা তার মৃত্যু পর্যন্ত ক্রমাগতভাবেই বাড়তে থাকে। পরিণামে তার পুত্র দেবেন্দ্রনাথকে পিতার ঋণের দায়ভার বহন করতে হয় এবং গোটা পরিবারকে দায়মুক্ত করতেই তার সারা জীবন কেটে যায়। মহামন্দায় কেবল দ্বারকনাথই নন, আরও অনেক ব্যবসায়ীর জীবনে চরম বিপর্যয় নেমে আসে। মহামন্দা বস্তুত 1830 থেকে 33-এর মহামন্দায় দ্বারকনাথের যেমন উত্থান ঘটে, তেমন 1845 থেকে 48-এ তিনি এর শিকারও হন। অবশ্য তার শ্রেষ্ঠ সাফল্য নিহিত রয়েছে অন্যত্র। ব্যবসা বাণিজ্যে ইউরোপীয়দের সঙ্গে সহযোগিতা চলে আসছিল দীর্ঘদিন ধরেই, কিন্তু দ্বারকনাথই প্রথম বাঙালি যিনি ইউরোপীয় সমকক্ষ হিসেবে স্বীকৃতি লাভ করেন। স্বীয় যোগ্যতা বলে ব্রিটিশ বণিকদের বাণিজ্য জগতে একজন সামান্য অংশীদার রূপে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন। দ্বারকনাথ প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটায়, সিরাজুল ইসলাম লিখেছেন আর্টিকেলটি। তো আমরা এখানে কি বুঝতে পারলাম? একটা সময় ওনার ব্যবসা এত পরিমাণ ভালোর দিকে গিয়েছে যে তিনি পাশাপাশি জাহাজের ব্যবসা এবং বিভিন্ন ধরনের ব্যবসা উনি বাড়াতে থাকেন। বীমা ব্যবসা, রপ্তানি বাণিজ্য, কয়লা খনি, নীল চাষ, শহরে গৃহায়ন প্রকল্প এবং জমিদারি তালুক আরও বাড়ানো, অনেক বড় করেছেন ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান। একটা সময় উনি ব্যাংকের পার্টনারশিপ ছিলেন, ব্যাংকের বিভিন্ন জায়গায় ওনার লোন ছিল, ঠিক আছে, কিন্তু সেই লোন ওনার সন্তান দ্বারকনাথ ঠাকুরের সন্তান সারা জীবন এটা পরিশোধ করে যান। দ্বারকনাথের ছেলে তো ওনার এক সময় পতন হয়ে যায়।
তো ইউরোপীয়দের সাথে তুলনামূলকভাবে উনি ওদের সহমনা হয়ে ওদের মানে কাজ করে, সমান যোগ্যতায় কাজ করেন, ব্যবসা করে যান সারা জীবন। ওনার যেমন উত্থান হয়েছিলেন তেমন তার পতনও হয়েছে। দেবেন্দ্রনাথের পিতা ঋণের দায় বহন করতে হয়। দেবেন্দ্রনাথ নামটা মনে রাখবেন। তিনি সারাটা জীবন সেই ঋণের দায় উনি পরিশোধ করেছেন, এবং এই যে বলা হয় যে ব্যাংক লুট করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। যারা বড় বড় ব্যবসায়ী তারা ব্যাংকের লোন ছাড়া ব্যবসা করতে পারে না। ব্যাংকের লোন তাদের নিতেই হবে, এবং লোন ছাড়া ব্যবসা হবে না। আর তাদের ব্যাংকিং লেনদেন করতে গেলে ব্যাংকের সাথে লেনদেন থাকবেই, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো দয়া করে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় যে আর কেউ গুজব ছড়াবেন না এভাবে। যত বড় ব্যবসা তত বড় লোন, এটা ওদের থাকবেই। সেই জায়গা থেকে আপনারা যদি চিন্তা করেন, ওনাদের যে জমিদারি ছিল, যে সম্পদ ছিল, সম্পদ তো ওদের দেশেই রয়ে গেছে, টাকা তো আর বিদেশে পাচার করে নাই। আমাদের দেশের এখন বর্তমান যে দুর্নীতিবাজরা বিদেশে টাকা পাচার করে, উনি তো বিদেশে টাকা পাচার করেন নাই। বিদেশে বাণিজ্য করে উনি ভারতবর্ষে টাকা নিয়ে আসতেন। ব্যাংক থেকে লোন নিয়েছেন ব্যবসা বাড়ানোর জন্য। ব্যবসা লস হলে ওনার যে সম্পদ গচ্ছিত ছিল ব্যাংকে, সেই সম্পদ কিন্তু ব্যাংকের দায়িত্বেই থাকবে। অতএব টাকা মেরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।